আপনি তো জানেন সবাই সব কর্মচারী তো আর আপনার মতো নয়। অনেকেই অল্পেতে ভেঙে পড়ে। কর্মচারীরা খুব হতাশ, খুব হতাশ। মোরাল পুরো ডাউন হয়ে গেছে। আ তো ইয়া আপনার আপনি তাদের উদ্দেশ্যে আপনার ভোকাল টনিক কি? আ দেখুন, ভোকাল টনিক এর কোনো বিষয় নেই। নমস্কার। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে ২৬ তারিখের ডিএ মামলার শুনানি আবারও পিছিয়ে গেছে। এই নিয়ে আপনাদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়েছে এবং সেই হতাশার কারণেই সোশ্যাল মিডিয়ায় আপনারা তা প্রকাশও করেছেন। এই হতাশা আসাটা খুবই স্বাভাবিক। আমি নিজেও এ বিষয়ে হতাশাগ্রস্ত। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের হারানোর কিন্তু কিছুই নেই, কিন্তু যদি পাই তার পরিমাণ কিন্তু অনেক। পঞ্চম বেতন কমিশনের ডিএ না পেয়েও কিন্তু আমরা ষষ্ঠ বেতন কমিশনকে মেনে নিতে বাধ্য হয়েছি। সাধারণ কর্মচারী হিসাবে আমরা কি এর যথাযথ বিরোধিতা করতে পেরেছি? উত্তর হলো না। আমি আজকে কিছু বাস্তব কথা বলতে চাই। আমাদের মধ্যে এমন অনেকেই আছি যারা এখনো কোনোদিন ডিএ আন্দোলনে যোগ দিইনি, কিন্তু বাড়িতে বসে বসেই ডিএর হিসাব করেছি। ফলে আমরা এমন কোনো মন্তব্য করব না যাতে যারা সরজমিনে দাঁড়িয়ে আন্দোলন করছে, দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের মনোবল ভেঙে যায়। কারণ আমাদের একতাই কিন্তু তাদের শক্তি যোগায়। একটু ভালো করে ভাবুন, আশা করি সব উত্তর আমরা পেয়ে যাব। আইনজীবী যারা আছেন তারা ফ্লাইটে যাতায়াত করছেন, কিন্তু মলয়বাবু, শ্যামলবাবু, দেবপ্রসাদ বাবু এরা কিন্তু 24 তারিখে ট্রেনে চলে গেছেন, 27 তারিখে ফিরবেন। ভাস্কর বাবু দুর্গাপুর বাড়ি, তিনি নিজের চাকরি পরিবার সামলে দুর্গাপুর টু কলকাতা, কলকাতা টু সুপ্রিম কোর্ট করে ঠিক যাচ্ছেন। আছে দাদা, এবার আমরা ফলে মূল আমাদের এমন আলোচনায় কোনো চলে আসি। মন্তব্য করা উচিত হবে না আজকে শুনানিটা যে তাদের পিছিয়ে গেল। মনোবল ভেঙে যায়। এর প্রকৃত কারণটা কি? মামলা পিছনোর প্রকৃত কারণ কি? যদি প্রকৃত কারণ বলেন তাহলে এতে আমাদের আমি একটা লাভ কথা না বলব যে ক্ষতি? আ মানে সব যদি প্রশ্নের কেসের ঢাল উত্তর গতিপথ বোঝেন, ভাস্কর বাবু তাহলে তাহলে দিয়েছেন। মানে চলুন ২ টো আমরা জিনিস শুনে হয়। নিই। একটা হচ্ছে যে লিখিতভাবে পার্ট হার্ড ম্যাটার হয়, হুম, যেটা সুপ্রিম কোর্টে হয় আরকি। আরেকটা হচ্ছে অলিখিতভাবে পার্ট হার্ড ম্যাটার হয়। হুম, আমাদের আপনারা সকলেই জানেন যে বহুবার বেঞ্চ কনস্টিটিউট হয়েছে, বহুবার পাস ওভার হয়েছে, শুনানি হয়নি, ডেটের পর ডেট পড়েছে। হুম, এরপর সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে মামলাতে যুক্ত হয় এবং আমরা একদম ঘোষণা করিয়ে ঢুকেছিলাম যে আমরা যুক্ত হচ্ছি শুধুমাত্র বর্তমান মামলাকারীদের যে প্রচেষ্টা তাকে আরো শক্তিশালী করার জন্য। অন্য একদম। কিচ্ছু নয়। হুম, কোনো নামকরা আইনজীবীকে নিলে পরেই এই কেস গতি পাবে। হুম, হুম, বিগত ৩ বছর ধরে যেখানে আমরা দেখেছি যে আ সব মামলার শুনানি হয়েছে শুধু ডিএ মামলা বাদ দিয়ে। আমরা ঢোকার পরে অন্তত দেখেছি যে অন্য মামলাকে বাদ দিয়েও কিন্তু ডিএ মামলার শুনানি হয় এবং এটা সেটা করানো গেছে। ডিএ মামলা যদি খুব নিরপেক্ষভাবে আমাকে জিজ্ঞাসা করেন, আমি কাউকে দোষারোপ করি না সাধারণত। এই মামলা কিন্তু যে বৃহস্পতিবারে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি হয়েছিল আপনাদের সকলেরই মনে হ্যাঁ, আছে। টানা ৩ দিন। বুধবার দিন যখন শেষ মুহূর্তের শুনানি চলছে তখন আমি উপস্থিত ছিলাম। হুম, মাননীয় বিচারপতি বললেন যে বৃহস্পতিবার দিন ১টার পরে কিন্তু আমাদের অন্য ফিক্সড ম্যাটার আছে। আমরা বৃহস্পতিবার ১টা পর্যন্ত আমরা শুনতে পারবো। হুম, আমাদের পক্ষের যারা আইনজীবী ছিলেন তখনো পর্যন্ত মানে সওয়াল-জবাব বাকি ছিল যাদের। করুণানন্দীজি ছিলেন, আরো অন্যান্যরা ছিলেন। হুম, করুণানন্দী তখন মানে বলতে শুরু করেছেন। তা তখন তাকে জিজ্ঞাসা করলেন যে, "আপনার আর কতক্ষণ বলার আছে?" তখন উনি বললেন যে, "আমার আর ১০ মিনিট বলবো আগামীকালকে।" তো উনি বললেন যে, "তাহলে ১০ টার সময় যদি আমরা শুরু করি, ১১ টার সময় যদি শুরু করি, মানে ১ টা পর্যন্ত ২ ঘন্টার সময় পাচ্ছি, সেখানে আমাদের কনক্লুড হয়ে যাবে। আ পিটিশনাররা বলবেন, তারপর আপনাদের যদি কিছু বলার থাকে আমি সবাইকে বলার সুযোগ দিয়ে তারপরে কনক্লুড করব।" কিন্তু আমরা দেখলাম যে তার পরের দিন আমাদের পক্ষ থেকেই প্রায় ১.৫ ঘন্টার উপর খেয়ে দেওয়া হলো এবং আল্টিমেটলি সরকার পক্ষ বলতেই উঠলো এবং কপিল সিবালজি সময় পেলেন না, আরো একটা দিন মানে চাইলেন। ব্যাপারটা কন্টিনিউ করে গেল। না হলে বৃহস্পতিবারই মামলা শেষ হয়ে যায়। হয়ে আমরা যেত সেটাকে সে। নিয়ে কোনো দোষারোপের জায়গায় যাচ্ছি না। হুম, এবার এই মামলাটা যে বেঞ্চ শুনেছিল, যে দুজন বিচারপতি শুনেছিলেন, মাননীয় সেই সঞ্জয় বিচারপতি হুম, সঞ্জয় কারোলজি এবং প্রশান্ত কুমার প্রশান্ত কুমার মিশ্রজি। মিশ্র। তা এইবারে কিন্তু সেটা চেঞ্জ হয়েছিল। হুম, এইবারে বিচারপতি সঞ্জয় কারোলজির সাথে যিনি ছিলেন তিনি যে 25% অর্ডার হয়েছিল সেই বিচারপতি ছিলেন। একদম। কিন্তু সমস্যা হচ্ছে যে একটা ম্যাটার যখন
একদম এত ডিটেলিং এ যখন একটা বেঞ্চ শোনে, হুম তখন অন্য কোনো বেঞ্চ সেই ম্যাটারটা, মানে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একটা অলিখিত একটা নিয়ম আছে যে এটা ওই বেঞ্চেরই শোনার কথা। তা সেই জায়গা থেকে কপিল সিবালজি বলেছেন এটা কোনো অন্যায়ের মানে বিষয় নয়, কিন্তু মানে হুম যেটা হুম বলেছেন উনি এটা একদম ঠিক ল কথা। পয়েন্টের বিষয়। আমাদের হয়তো রাগ হতে পারে, কিন্তু আমি কর্মচারীদেরকে আপনাদের মাধ্যমে বলবো যে একদম হতাশ হবেন না, কারণ হতাশ হওয়ার জায়গা নেই। এই মামলা আমাদের জেতার মুখে আমরা দাঁড়িয়ে আছি, কোনো 50-50 নয়, এই মামলা আমাদের পক্ষেই আছে এবং আমরা জিতবো। কথাটাকে রেকর্ড করে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা জানি যে আহ, রায় আমাদের হাতে থাকে না, কিন্তু মামলার একটা মেরিট থাকে, সেই জায়গা থেকেই বলছি যে এই মামলা আমরা জিতবো। একদম। হয়তো এ- আজকের দিনটা শুনানি হয়নি বলে অনেকে হতাশ হচ্ছেন, অনেকে বলছেন যে আজকে গোপালজি কোথায় ছিলেন। প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের যে মামলা চলছে সেখানে উনি ছিলেন। হুম আপনারা দেখেছেন যে যখন ডিএ মামলা চলছিল তখন উনি সমস্ত মামলাকে রিলিজ করে দিয়ে ডিএ মামলা শুনানি করেছেন। একদম একদম। প্রেসিডেন্সিয়াল ম্যাটারের মামলাতে উনি ছিলেন। তা আজকে শুনানি হলে পরে উনি মানে এসে পরে করতেন কিনা সেটাও বলতে পারছি না, আমাদের পক্ষ থেকে ওনাকে বুক করা আছে। আগামী 11 তারিখ শুনানির টেন্টেটিভ ডেট পড়েছে, আশা করি আগামী 11 তারিখেই শুনানি হবে এবং ওই দিন উনি থাকবেন। আমরা কোনো মতেই চাই না যে গোপাল স্যারকে বাদ দিয়ে এই শুনানি কনক্লুড হোক, কারণ আমাদের পক্ষ থেকে সরকার যে কথাটা লাস্ট দিন তুলেছে, যে কথাটা মাননীয় বিচারপতিরাও জিজ্ঞাসা করেছেন যে এতদিন এই প্রশ্ন তোলেননি, এখন এসে এই প্রশ্ন তুলছেন কেন। হুম ওই আহ, ভেরিয়েবল আর স্ট্যাটিক ব্যাপারটা নিয়ে আর কি। না না না, ওটা তো কনক্লুডেড ম্যাটার, ওটা নিয়ে স্ট্যাটিক আর এই ডাইনামিকের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটার মধ্যে ওটা ইয়ে হয়ে গেছে। তারা বলছেন যে ডি এর অধিকারটা রোপা থেকে আসছে না, ডি এর যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখান থেকে আসছে, তাদের বক্তব্য হয়েছে, সরকারের বক্তব্য হয়েছে। হ্যাঁ আর আমরা বলছি যে না, আমাদের কাছে তার জন্য যুক্তি আছে, আমাদের কাছে তার জন্য সমস্ত তথ্য আছে, যে আমরা বলছি যে না, সেখান থেকে নোটিফিকেশন থেকে আসেনি, ডি এর আমাদের যে অধিকার সেটা আমাদের রূপার থেকেই আসছে। যাই হোক দাদা, আমি এবার জানতে চাইছি এই যা হচ্ছে, আপনি যেটা বললেন আমি বুঝতে পারলাম, কিন্তু দর্শকদের জন্য জানার জন্যই বলছি, যা হচ্ছে বা যা হয়েছে সবই কি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটার মধ্যে অন্য কিছু খুঁজতে যাওয়া উচিত নয়। ভিতরে মানে কি হয়েছে না হয়েছে, এটাকে নিয়ে আমরা কোথায় তদবির করেছি না করেছি সেগুলো গোপনই থাক, সেগুলো বলা যায় না কোথাও। হ্যাঁ কিন্তু কিছু অন্য কোনো খেলার যদি কোনো গন্ধ কেউ পেয়ে থাকেন, সেটা আমি বলবো যে অমূলক। আজকের যে শুনানি পিছিয়ে যাওয়াটা, সেটার মধ্যে কোনো অন্য কোনো কোনো কিছু নেই, এটা সম্পূর্ণ ল পয়েন্টের জায়গা থেকেই পিছিয়েছে। ওকে ওকে দাদা। যাক দাদা, আমরা দেখুন আমরা মানুষ, সেই অ্যারিস্টটলের একটা বক্তব্য আছে, একটা লাইন আছে, ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমাল। আমরা তো হুম। সে ইচ্ছা করলেও রাজনীতি থেকে দূরে সরতে পারবো না, এবং পারছিও না। আমরা যে ভিডিও শেয়ার করছি সেখানে অনেকে এরকম কমেন্ট করছে যে দিদি মোদি সেটিং, বুঝতে পেরেছেন, দিদি মোদি সেটিং, আহ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই সমস্ত জায়গায় দেখুন, এটাও এরকম। একটা পলিটিক্যাল হ্যাঁ ন্যারেটিভ তৈরির দাদা, প্রচেষ্টা বলেই মনে করি। হ্যাঁ কোশ্চেনটা শেষ হয়নি। বলছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই সমস্ত জায়গায় কি সত্যি এরকম ইনফ্লুয়েন্স করার জায়গা আছে? না, সেটা আমি কিভাবে মানে সবার দায়িত্ব নিয়ে বলতে পারি। না, আমি তবে একটা আমি কথা, আপনার মত চাইছি, মানে আপনি তো কোর্টে ঘুরেছেন, মানে একটা দেখে। একটা কথা বলতে পারি যে আহ, এই যে ডিএ মামলার এতদিন শুনানি না হওয়া, সেটার অন্য কোনো কারণ ছিল না। কারণ একটাই ছিল, সেটা হচ্ছে যে সরকার পক্ষের যে আইনজীবীদের প্যানেল, তাকে পাল্লা দেওয়ার মতো আমাদের পক্ষের আইনজীবী ছিল না। সেরকম ছিলেন না, এবং সেই তদারকিটাও মামলাটাকে নিয়ে করা হয়নি। তা আমরা সকলে মিলে এখন একযোগে সেই চেষ্টাটা করছি, যে কারণে তার একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। আর এই দিদি মোদির সেটিং বলাটাও কিন্তু একটা ন্যারেটিভ, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা, হ্যাঁ সেটাও কোনো কিন্তু কোনো, একটা রাজনৈতিক, হ্যাঁ একটা একদম রাজনৈতিক গোষ্ঠী সেই প্রচেষ্টা হ্যাঁ চালিয়ে হ্যাঁ, যাচ্ছেন কোনো কোনো বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে। দল, কোনো রাজনৈতিক দল হয়তো এটা হয় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, একদমই, কিন্তু এটার মধ্যে সেরকম কোনো বিষয় কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। কারণ যথেষ্ট ভালোভাবে এবং যথেষ্ট ভিতরে ঢুকে এই মামলাটাকে তদারকি আমরা করছি, এটার মধ্যে কোনো কিছু সেরকম সেটিং এর দেখতে পাইনি। অপেক্ষা করুন, সময় তো সবকিছুর উত্তর দেয়। একদম একদম। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, মামলার শুনানি হবেই, এবং শুনানি কনক্লুড হলে পরে কর্মচারী পক্ষই জিতবেন। তখন সেসব লোকগুলোকে জিজ্ঞাসা করবেন যে তাহলে সেটিংটা কি ছিল না ছিল না। হ্যাঁ আর তখন সেটিংটা যদি তখন ছিল, হ্যাঁ, তখন জিজ্ঞাসা করবেন হ্যাঁ যে তখন সেটিং জিজ্ঞাসা যদি, করবে এবং তারা নিজেরাই হয়তো বুঝে যাবে। এবং সেটিং যদি ছিলই, তাহলে তাহলে কোন সেটিং এর ফলে এই রায়টা হলো, রায়টা মানে হলো। কে কে কাকে সাহায্য করলো, হ্যাঁ কর্মচারী পক্ষ কোন সেটিং এর সাহায্য পেলো। একদম, সেটা বলার জন্য আমাদেরও ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। তবে আমি পরে যেটা বলতে চাইছি, আজকে যা কমেন্ট পাচ্ছি, আপনি তো জানেন সবাই, সব কর্মচারী তো আর আপনার মতো নয়, অনেকেই অল্পেতে ভেঙে পড়ে। কর্মচারীরা খুব হতাশ, খুব হতাশ, মোরাল পুরো ডাউন হয়ে গেছে। আহ, তো এ, আপনার, আপনি তাদের উদ্দেশ্যে আপনার ভোকাল টনিক কি? আহ, দেখুন, ভোকাল টনিকের কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করি আমাদের মতো করে লড়াইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত এত অত্যাচার সয়েছি, এত আহ, মানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এত অবমাননাকর শব্দ এসেছে, তারপরেও কর্মচারীরা বসে থেকেছেন, চুপচাপ মেনে নিয়েছেন সমস্ত কিছু, আমরাই ঘুরে দাঁড়িয়েছি।
সবাইকে বলবো যে আরেকটু ভরসা রাখুন, আমাদের প্রতি যথেষ্ট ভরসা আপনারা রেখেছেন। আমরা কথা দিচ্ছি সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে, যারা মামলাকারী সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি, মামলার দ্রুত শুনানি হবে এবং এই মামলায় জিতে এই রাজ্যের সমস্ত পেনশনারদের বিশেষ করে এবং কর্মচারীদের সকলকে আমরা এই মামলার জয় উপহার দেব। একদম এই কথার পর আর কিছু থাকে না। আপনাকে অলরেডি কর্মচারীদের বহুলাংশই নেতা বলে মেনে নিয়েছে। সেই জন্যই আপনাকে এই প্রশ্নটা করছি যে আপনি এমন কিছু বলুন যাতে সকলের হতাশাটা দূর হয় এবং একটা নতুন শক্তি পায়। হ্যাঁ, তো আপনি সেই উত্তর দিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমি এটা কর্মচারীদের সঙ্গে তুলে তুলে ধরবো বা শেয়ার করব। ঠিক ধন্যবাদ। আছে দাদা? হুম। ধন্যবাদ। দাদা